সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন ধরেই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আসলে কবে নাগাদ এই নির্বাচনটা দেওয়া যায়, এটা নিয়ে গত 13ই জুন অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে যে বৈঠক হয়েছে, এই বৈঠকটা আসলে কতটা ফলপ্রসূ হয়েছে এই বিষয়টা নিয়ে এই ভাবনার বিষয়। এই মুহূর্তে সত্যি কি এই 26 সালের ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে? শুধু আমি নই, আমি ছাড়াও বাংলাদেশে এই যারা পৃথিবীর সবচাইতে বড় বড় আলোচক, এই যারা অন্যান্য দেশ থেকে আলোচনায় অংশগ্রহণ করে, তাদের কথা মতো এবং আমিও এই কথাটাই স্বীকার করছি যে 2028 সালের পূর্বে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কোনো প্রকারেই সম্ভব নয়। কেন সম্ভব নয় এই বিষয়টা নিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তরটা একেবারেই সহজ এবং সঠিক। সেটা হচ্ছে যে জুলাই আন্দোলন, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে একটি গণজোয়ার এসেছিল, সেই জোয়ারে যে কী পরিমাণ আওয়ামী লীগের সমস্যা ছিল এই গত 16 বছরে, এই সমস্যাগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, অর্থাৎ এখন বর্তমানে যারা এনসিপি দলের নেতৃত্বে দিচ্ছেন, এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে অবদান, সেই অবদানটা আসলে এখন বর্তমানে যে সবচেয়ে বড় যে বৃহৎ দলটি জাতীয়তাবাদী দল বিএনপি, এটা কখনোই মানতে চাচ্ছে না এবং তারা এটা স্বীকার করছে না। একদিকে স্বীকার না করার ফলে যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা একেবারেই একেবারে ঘাড় তেরামি করে বসে আছে যে বিএনপিকে কোনো প্রকারে কোণঠাসা করতে পারলে কিংবা বিএনপিকে -2-তে নিয়ে আসতে পারলে হয়তোবা তাদের জন্য সুবিধা। এবং কোন দিক থেকে সুবিধা, সেটা হচ্ছে বিএনপি এই মুহূর্তে সংস্কারে বিশ্বাসী নয়। তারা এই আওয়ামী লীগের যে বিচার বলছে যে এটা প্রক্রিয়াধীন, সংস্কারও নাকি প্রক্রিয়াধীন। তো যেখানে এত ছাত্র নিহত হলো এই গণ অভ্যুত্থানে, যেখানে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে এই 5ই আগস্ট বাংলাদেশ থেকে তাকে এই ভারতে নিয়ে যাওয়া হলো এবং এই দেশে একটি সুস্থ নির্বাচনের জন্য যে একটা তালিকা প্রণয়ন করা, অর্থাৎ সংস্কার করা, এই সংস্কার করা নিয়ে কিন্তু এখন বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে এই বিএনপির একটা সাংঘর্ষিক সম্পর্ক চলছে। সেই সম্পর্কটা বিএনপি যদিও এই স্বীকার করছে না, কিন্তু এটা এই যে অন্তর্কাঠামো, উপর কাঠামো আর হলো অবকাঠামো, এই 3টি কাঠামোর মধ্যে যে অন্তর্কাঠামোতে যে আসলে বিএনপি এই এনসিপিকে চাচ্ছে না নির্বাচনে, এটা একেবারেই স্পষ্ট হয়ে উঠছে। তার কারণ হচ্ছে বিএনপির যে শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা আছেন, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা এখন বর্তমানে এনসিপিতে আছেন, তাদেরকে শিশু বলে আখ্যায়িত করছেন। শিশু এই কথাটার অর্থটা তারা এভাবে বোঝাতে চাচ্ছে যে তারা আসলে কোনো রাজনীতিবিদ নয়, তারা রাজনীতি সম্পর্কে কিচ্ছু জানে না। আসলে এই কথাগুলো যারা বলে, তাদেরকে একটু কথা বলতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা যারা বর্তমানে এনসিপিতে যোগদান করেছেন, যারা এনসিপির রাজনীতি নিয়ে এখন এই মুহূর্তে ব্যস্ত, আপনারা জানেন যে তারা কিন্তু কোনো স্কুল পড়ুয়া ছাত্র নয়, তারা কোনো ব্যবসায়ী নয়, তারা
এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরকম বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মিলে এই এনসিপির নেতৃত্বে রয়েছে। আমরা যদি বলি এই মুহূর্তে যে বাংলাদেশের বেশ বড় ধরনের বৃহত্তম অনেক দল আছে, যাদের নেতা, যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন, অনেকেরই শিক্ষাগত যোগ্যতাই নেই। অর্থাৎ তারা এসএসসির সার্টিফিকেট কিংবা ইন্টারের সার্টিফিকেট দিতে পারবে কিনা এটা সন্দেহ রয়েছে। যদি এগুলো যাচাই বাছাই করা হয় তাহলে আমি মনে করব সবচেয়ে আধুনিক, পরিকল্পিত এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এখন এনসিপিকে ধরা চলে। এনসিপির যে নেতৃত্বের একটা ধারাবাহিকতা, নেতৃত্বের যে একটা সক্ষমতা, সেটা ইতিমধ্যেই বিএনপি বুঝতে পেরেছে। আওয়ামী লীগ তো বুঝতে বুঝতে একেবারেই কলকাতা, আর জাতীয় পার্টির অবস্থা ঠিক কলকাতার মতোই। তো যাদের নেতৃত্বে এত বড় একটা রাজনৈতিক দল, যেই দলটি গত 16 বছরে এদেশের এই রাষ্ট্রীয় সকল প্রকার অবকাঠামো, পরিকাঠামো, অন্তর্কাঠামো, সব কাঠামোকে দখল করে একনায়কতন্ত্র হিসেবে, রাজতন্ত্র হিসেবে দেশকে পরিচালনা করেছেন, এইরকম একটি রাজনৈতিক দল যখন এই দেশ থেকে এই আপনার তোপের মুখে পড়ে আন্দোলনের এক দফা এক দাবি শেখ হাসিনার পতন নিয়ে যারা এত বড় একটি আন্দোলন করতে পারে, আজকে বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতারা যখন তাদেরকে এই আপনার শিশু বলছেন, আসলে তাদের অবস্থানটা কোথায়? আমি মাঝে মাঝেই বলি, আমাদের বাংলা একাডেমির একজন পরিচালক এবং তিনি একজন লেখক, কবি আসাদ চৌধুরী, গত বছর তিনি ইন্তেকাল করেছেন। কবি আসাদ চৌধুরী আমাদের একটি প্রোগ্রামে বলেছিলেন যে আমি সবচাইতে ভয় পাই তরুণদেরকে, কারণ আমি বৃদ্ধদের দেখেছি, আমি এই বয়োজ্যেষ্ঠদের দেখেছি, যারা আমার সমবয়সী আমি তাদেরকে দেখেছি, কিন্তু আমি দেখিনি যারা তরুণ, তাদের হাতে রাজনৈতিক কি অস্ত্র আছে, তাদের কাছে দেশ চালানোর কি অস্ত্র আছে, তারা সমস্ত পৃথিবীকে দখল করার জন্য কি অস্ত্র আছে, সেই অস্ত্রটা আমি এখনো দেখিনি। অতএব আমি এদেশের যাকে সবচাইতে বেশি শ্রদ্ধা করি, যাকে সবচাইতে বেশি ভয় পাই, সেটা হলো তরুণ সমাজ। সত্যি এই কথাটার মানেটা হচ্ছে, যারা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা, তারা যদি এই ছাত্র নেতাদেরকে আপনার শিশু বলেন, তাহলে প্রশ্নটা এবং উত্তরটা ঠিক এই কবি আসাদ চৌধুরীর মতোই হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু একেবারে যে ছোটোখাটো খেলোয়াড় এরকম নয়, তিনি একেবারে ইন্টারন্যাশনাল খেলোয়াড়। যেই খেলোয়াড় আপনাদেরকে হয়তো বলছে যে খুব দ্রুত একটি নির্বাচন দেওয়া হবে, আসলে নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং কোন যুক্তিতে হবে, তিনি কিন্তু বারবার এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন। এখন বর্তমানে এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কিন্তু একটা বিভক্তি সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টিটা হচ্ছে, এটা কি পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না পূর্বের পদ্ধতিতে নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যে এই আপনার একটি উদাসীনতা, রাজনীতিতে যেভাবে এই আপনার বিভিন্ন অপকর্ম, অপসংস্কৃতি এবং অপরাজনীতি উঠে আসছে, আমি মনে করি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দল থেকেই সকলেই ক্ষমতায় আসবে, এবং এই ক্ষমতা আসলে কোনো দল আপনার দুর্নীতি করতে পারবে না, কোনো দল রাজপথে মিছিল করতে পারবে না, কোনো দল অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোনো কথা বলে কাউকে ছোট করতে পারবে না, এবং কোনো দল অপ্রয়োজনে এবং অধিক হারে
কোনো মুনাফা লুণ্ঠন করে এই দেশ থেকে বাহিরে কোনো সেকেন্ড হোম করতে পারবে না। যার কারণে এখন এই অনেক দল আছে যারা মনে করছে যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের কপাল খারাপ, আমরা নেতৃত্ব দিতে পারবো না, আমাদের কথা কেউ শুনবে না, তখন এই জাতীয় সংসদে সবার মূল্যায়ন এক থাকবে। যার কারণে এখন তারা কিন্তু নির্বাচন চাচ্ছে না পিআর পদ্ধতিতে, তারা চাচ্ছে পূর্বের যে একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে একটি নির্বাচন হোক, আর নির্বাচন হলে 30 কিংবা 35% হয়তো বা তারা ক্ষমতায় চলে আসবে। তো এই কথাটা আমরা মনে করি যে এখন বর্তমানে এতটা সহজ হবে না যে পূর্বের পদ্ধতিতে নির্বাচন করা, হয় পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, নতুবা আপনার জাতীয় সরকার গঠন করতে হবে। আর জাতীয় সরকার গঠন করলে অনেকগুলো সংস্কার করে আওয়ামী লীগের যত অপকর্ম ছিল, আওয়ামী লীগের যত কাজকর্ম ছিল, তাদের ফ্যাসিবাদী বলা হয়, তারা এই দেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, তাদেরকে এই দেশে এনে বিচার করে তারপর সংস্কার, বিচার, তারপর নির্বাচন। অতএব এতটা সহজ মনে করা ঠিক না যে 26 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে। সংস্কার করতে হলে আমার মনে হয় আগামী 2 বছরে সংস্কার এবং বিচার সম্ভব। এই সব কিছুর মূলে এখন যেই ঘটনাটা ঘটছে বাংলাদেশে, সেটা হচ্ছে এই সংস্কার এবং নির্বাচন নিয়ে সবচাইতে বেশি আলোচনা। একটি কথা আমি বলি আজকে, সেই কথাটি হচ্ছে বিএনপি বারবার নির্বাচনের কথা বলছেন। বিএনপিকে যদি এখন এই মুহূর্তে ক্ষমতা দেওয়া হয়, আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, শুধু আমি নই, বাংলাদেশের যতগুলো আলোচক আছে যারা রাজনৈতিক বিশ্লেষক, সবার ধারণা একটাই, এবং রাজনৈতিক বিশ্লেষণে এটাই আসে যে বিএনপি 2 বছরও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তার একটি যথেষ্ট কারণ রয়েছে, সেই কারণটা হচ্ছে আওয়ামী লীগ। যারা এখনও আওয়ামী লীগকে দুর্বল মনে করেন, যারা এখনও এই আওয়ামী লীগকে মনে করেন তারা এই দেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, তাদের চাইতে বোকা, তাদের চাইতে অজ্ঞ এবং অযোগ্য রাজনীতিবিদ বাংলাদেশে আর নাই। তার কারণ আপনারা দেখেছেন যে এই আপনার গোপালগঞ্জে এই এনসিপির পদযাত্রায় তাদেরকে কিভাবে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে কিভাবে তাদের উপর হামলা করা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে পুলিশ, র্যাব, বিডিআর সহ বাংলাদেশের বেশ কয়েকটি প্রশাসনের কয়েকটি সংস্থা সেখানে ছিল, বাধ্য হয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনী গুলি করতে বাধ্য হয়। শুধু তাই নয়, এই এনসিপিকে কোণঠাসা করার জন্য ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই আওয়ামী লীগের নেতারা কিন্তু উৎপেতে বসে আছে। শুধু যে এনসিপিকে তারা বাধা দিবে এরকম নয়, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিকে 2 বছরও ক্ষমতায় টিকে থাকতে দিবে না। বিএনপি যদি মনে করে যে আমরা ক্ষমতায় এলে আওয়ামী লীগের মতো 16 বছর শাসন করব, তাহলে সবচেয়ে বড় ভুল করবে। কারণ আমরা গত 16 বছর বিএনপিকে দেখেছি, তারা ভালো করে একটি মিছিল করতে পারেনি। বিএনপির সালাউদ্দিন কাদের যেদিনকা ফাঁসি হয় চট্টগ্রাম ঢাকা থেকে যখন এই ফাঁসি হয়, ঠিক তখন এই সালাউদ্দিন কাদেরের এই ফাঁসির যে প্রতিবাদ, এই প্রতিবাদে তারা কিন্তু হাফ বেলা এই আপনার আন্দোলন করতে পারেনি, সেই সক্ষমতা দেখাতে পারেনি। শুধু এটা নয়, খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালুর ট্রাক, সেটা সরাতে পারেনি। আজকে যারা কথা বলছেন যে আমরা এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, আজকে তাদেরকে বলছি যে বিএনপির জন্য সবচাইতে ভালো দিক সেটাই, যেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার বিচার করার পরে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেয়, তাহলেই বিএনপির জন্য ভবিষ্যতে সেটা পিআর পদ্ধতিতেই হোক আর জাতীয় সরকারই হোক। জাতীয় সরকার হলেও যেমন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি
প্রধানমন্ত্রী হবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো প্রেসিডেন্ট হবেন। আর যদি আপনার জাতীয় এই পিআর পদ্ধতিতে হয় তাও কিন্তু বিএনপি এককভাবে বেশ কয়টি আসন পাবেন। এখানেও কিন্তু বিএনপির জন্য একটি প্লাস পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে তখনও কিন্তু এই তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন। অতএব যেই দিক থেকে আমরা যেই অ্যাঙ্গেল থেকে দেখি না কেন সেটা দলীয় প্রধান কিন্তু তারেক রহমানই হচ্ছেন। অতএব এই দেশে সংস্কার ব্যতীত, বিচার ব্যতীত যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে তাদের ক্ষমতাটা যতটা সংক্ষিপ্ত হবে তার চাইতেও ভয়ানক হবে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যে একটা কঠিন আন্দোলনের মুখে পড়ে বিএনপিকেও আবার এই আওয়ামী লীগের মতো দেশ ছাড়তে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।